মাথা কাজ করছে না। তখনই চোখে পড়ল তার ফোনের নিচে একটা কাগজ চাপা দেওয়া ছিল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, সরি ইফতিখার। নমস্কার। আজকে আমরা শুনব মৌরি মারিয়ামের উপন্যাস লগ্ন জিতার প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করা যাক মৌরি মারিয়ামের উপন্যাস লগ্ন জিতার প্রথম পর্ব। এই পৃথিবীতে সমস্যার কোনো শেষ নেই। এক একজনের সমস্যা এক এক রকম। লগ্নর বাবা রিটায়ার করার পর থেকে তার সমস্যা ছিল তার কোনো কাজ নেই। এরপর সে নানান শৌখিন কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলো। কিন্তু হার্ট অ্যাটাকের পর থেকে তার সমস্যা পরিবর্তিত হলো মৃত্যু চিন্তায়। এখন তার সারাক্ষণ মনে হতে থাকে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। মৃত্যুর আগে তিনি তার জীবনের একমাত্র অপূর্ণ কাজটি সম্পূর্ণ করতে চান, অর্থাৎ লগ্নর বিয়ে দিয়ে যেতে চান। কিন্তু লগ্নর ধারণা অন্যরকম। সে বিদেশে মাস্টার্স করতে যেতে চায়। সে বিদেশে গিয়ে কোনো বিদেশি ছেলে বিয়ে করে ফেলে কিনা এই ভয় হয়তো আগেই বিয়ে দিতে চাইছেন তার বাবা। এদিকে লগ্নর মায়ের সমস্যা, সে কি রান্না করবে। প্রতিদিন সকাল হলেই সে এই এক চিন্তায় দিশেহারা হয়ে পড়ে। বাড়ির সকলকে একে একে জিজ্ঞেস করতে থাকে কে কি খেতে চায়। লগ্নর বড় বোন লাবণ্যর সমস্যা হচ্ছে তার বাচ্চা কিচ্ছু খেতে চায় না। বাচ্চাকে খাওয়াতে গিয়ে তার যে পরিমাণ স্ট্রাগল করতে হয়, সারা জীবনেও সেই পরিমাণ স্ট্রাগল করেনি সে। অন্যদিকে লগ্নর বেশিরভাগ বন্ধু বান্ধবের সমস্যা বেকারত্ব। ব্যাচেলার শেষ করে হন্যে হয়ে চাকরি খুঁজছে সবাই। কারো কারো সংসারের হাল ধরতে হবে। সবার সমস্যা সবার থেকে ভিন্ন। একজনের সমস্যা আরেকজনের কাছে হয়তো অর্থহীন, অথচ যার সমস্যা তার কাছে সেটি অসহনীয়। লগ্ন সমস্যাটাও অনেকের কাছে অর্থহীন। তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে। দিনাজপুরের এক মফস্বল শহরে বেড়ে ওঠা মেয়েটি জীবনে প্রথম বাড়ির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে শুরু করলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো সে। সেখানেই পরিচয় হিমেলের সাথে। পর্যায়ক্রমে গভীর প্রণয়। সারাক্ষণ দুজনকে একসাথেই দেখা যেত। ক্যাম্পাসের সকলেই তাদের প্রেমের কথা জানত। বছরখানেক বাদেই হিমেল পাশ করে বেরিয়ে গেল বিশ্ববিদ্যালয় থেকে। তারপর থেকেই দূরে সরে যেতে লাগলো। সম্পর্কের অবনতি হতে লাগলো। লগ্ন অনেক চেষ্টা করেছে, কোনো কিছুতেই হিমেলকে আগলে রাখতে পারেনি। কিছুদিনের মধ্যে চোখের সামনে দিয়ে বিয়েও করে নিল সে। কিছুই করতে পারেনি। আসলে যে যাওয়ার সে তো চলেই যায়। বিচ্ছেদের 3 বছর পেরিয়ে গেছে। শোকও পুরনো হয়ে গেছে। হিমেলের প্রতি কোনো অনুভূতি লগ্নর এখন আর নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে লগ্ন নতুন কাউকে গ্রহণ করতে পারছে না। বাবা নিত্য নতুন বিয়ের প্রস্তাব আনছেন। কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়ার কথা ভাবতেও পারছে না। এই মুহূর্তে সে একদমই বিয়ে করতে চায় না। সম্প্রতি তার ব্যাচেলর শেষ হয়েছে, এখন বিদেশে মাস্টার্স করতে যেতে চায়। এদিকে বাবাকেও কষ্ট দিতে চায় না, তাই বিয়েতেও মানা করতে পারেনি। উল্টো নিজেকে বোঝানোর চেষ্টা করছে।
একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। বাবা থাকতেই না হয় করুক, তাতে বাবা অন্তত শান্তি পাবে। তবে লগ্নর একটাই শর্ত, তাকে মাস্টার্স এবং পরবর্তী সময় চাকরি করতে দিতে হবে। বাবা নিশ্চয়তা দিয়েছেন এমনটাই হবে। এদিকে তার সমস্যাটা মা বোন থেকে শুরু করে বন্ধু বান্ধব কেউই বুঝতে পারছে না। সবাই বলছে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে ঠিক হবে? বিয়েই কিভাবে সর্বরোগের মহৌষধ তা বুঝে না লগ্ন। ঘটক ফয়জুদ্দিন একের পর এক বিয়ের প্রস্তাব আনছিলেন। লগ্নর বাবা আতিকুর রহমান সেখান থেকে বাছাই করে মেয়েকে ছবি দেখাতেন, কিন্তু এই প্রথম একজনকে আতিকুর রহমানের অসম্ভব মনে ধরেছে। এতই পছন্দ হয়েছে যে তিনি নিজে ছেলেটির সাথে দেখা করেছেন। দেখা করে ভালো লাগা আরও বেড়ে গেছে। এই ছেলেটির কথা তিনি বিশেষভাবে বললেন। ছেলেটি মিশিগান ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখন মাইক্রোসফটে জব করে। চাকরি সূত্রে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে আছে। এখন ওয়ার্ক পারমিট ভিসায় আছে। গ্রিন কার্ড হতে আরও বছর খানেক লাগবে, কিন্তু লগ্ন যেহেতু বিদেশে পড়তে যেতে চায়, তাই বিয়ের পর লগ্নকে স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে দিতে তিনি রাজি। একবার শুধু দেখা করানোর অনুমতি চাইলেন। পছন্দ না হলে তিনি জোর করবেন না। বাবা এমনভাবে বলায় লগ্ন আর মানা করতে পারেনি। আজ ছেলেপক্ষ লগ্নকে দেখতে আসবে। বাবা অনেকদিন ধরে বিয়ের কথা বললেও কাউকে কখনো বাড়ি পর্যন্ত আনেনি, এই প্রথম। এদিকে লগ্নর মনের খুঁতখুঁতে অনুভূতিটা যায়ই না। সব মিলিয়ে খুব চাপ অনুভব করছে সে। বিলকিস বেগম লগ্নর ঘরে ঢুকেই বিস্মিত হলেন। পেছনে দাঁড়িয়ে বিরক্ত গলায় বললেন, এ কি লগ্ন, তুই এখনো তৈরি হসনি কেন? ছেলেপক্ষ তো কাছাকাছি চলে এসেছে রে। লগ্ন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। আয়নাতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তৈরি আম্মা। তুই সালোয়ার কামিজ পরে ওদের সামনে যাবি? শাড়ি পরবি না? শাড়ি পরে সং সাজতে পারবো না আম্মা। একটু স্বাভাবিক থাকলে ক্ষতি কি? আমি তো তাদের বউ হয়ে যায়নি যে শাড়ি পরতে হবে। আমি তো এখনো তোমাদের মেয়ে, তাই না? বিলকিস বেগম যার পরনাই বিরক্ত। উফ, তোর বাবা তোকে এত লাই দিয়ে মাথায় তুলেছে না, এখন বুঝবে সে। আমি কিছু জানি না, যা খুশি করগে যা। আতিকুর রহমান অবশ্য এই বিষয়টা বেশ স্বাভাবিকভাবেই নিলেন। মেয়ে যেভাবে চায় সেভাবেই যাক, সেভাবেই থাকুক। ওর স্বস্তিটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাত্রপাত্রীকে ছাদে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। তাদের চা নাস্তাও এখানেই এলো। প্রথম কথা পাত্রই বলল, আপনার অনুমতি আছে তো বিয়েতে? লগ্ন চায়ের কাপ তুলে দিতে দিতে বলল, বিয়ে তো ঠিক হয়ে যায়নি, এখনই এই প্রশ্ন যে? আমি বলিনি এই বিয়েতে অনুমতি আছে কিনা। আমি জানতে চাচ্ছি, এই যে আপনার বিয়ের কথা চলছে, পাত্রপক্ষ দেখতে এসেছে, এসব আপনার অনুমতি সাপেক্ষে হচ্ছে কিনা, এইটুকুই। লগ্ন ভুরু কুঁচকে জানতে চাইল, এরকম মনে হওয়ার কারণটা কি? কারণ শুরু থেকেই আপনি মুখ ভার করে আছেন। আমি শুনেছি বাংলাদেশে আজকালকার মেয়েরা এত তাড়াতাড়ি বিয়ে করে না, অন্তত মাস্টার্সটা শেষ করে নেয়। কেউ কেউ ক্যারিয়ার তৈরি করে তারপর বিয়ে করতে চায়। অনেক ক্ষেত্রে এ ব্যাপারে পরিবারের মত থাকে না, তারা মেয়েকে জোর করে বিয়ে দিতে চায়। আমি এমন জোরে পড়তে চাই না, তাই জিজ্ঞাসা করা। আসার পর থেকেই ছেলেটিকে দূর থেকে লক্ষ্য করছিল লগ্ন। ছেলেটির আচার আচরণ, কথা বলার ধরন, পোশাক, ভদ্রতা, জ্ঞান সবকিছুই মার্জিত। সব মিলিয়ে ভালোই লাগছে লগ্নর। উপরি পাওয়া হিসেবে আছে সৌন্দর্য, লম্বা, স্মার্ট, দেখতে ভালো, চোখ দুটি দিয়ে যেন দ্যুতি ছড়াচ্ছে। কিন্তু তবুও স্বামী ভাবতেই অস্বস্তি হচ্ছে। অথচ
অসভ্য কদাকার হিমেলকে বিয়ে করার জন্যে কত পাগলই না হয়েছিল সে। লগ্ন মৃদু হেসে বলল, ওরকম কিছু না, আমি একটু ডিস্টার্ব ছিলাম, তাই ভালো ঘুম হয়নি, সেজন্যই হয়তো এমন লাগছে। আমিও মাস্টার্স পড়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু মাস্টার্স করতে বাইরে যেতে চাই। বাইরে গিয়ে বিদেশি কোনো ছেলেকে বিয়ে করে ফেলি কিনা সেই ভয়ে সম্ভবত বাবা আমাকে এখনই বিয়ে দিতে চাইছেন। এ কথা শুনে ছেলেটি হেসে ফেলল। আপনার নাম কি? ইফতেখার মাহমুদ। এত বড় নাম, ডাকনাম কি? সেরকম কোনো ডাকনাম নেই, তবে বাবা মা ইফতি বলে ডাকে। আপনিও তাই ডাকতে পারেন। আচ্ছা, আপনি করেন কি? ইফতি চায়ের কাপটা নামিয়ে রাখল। আমি বায়োডেটা পাঠিয়েছিলাম, আপনি পাননি? চায়ের কাপটা নামিয়ে রাখতে দেখে লগ্ন পাল্টা প্রশ্ন করল, চাটা ভালো হয়নি? না না, ভালো। আমি আসলে এত গরম চা খেতে পারি না, তাই। ও, যাই হোক, বাবা আমাকে আপনার বায়োডেটা দিয়েছিল, কিন্তু ওই যে বললাম আমি একটু ডিস্টার্ব ছিলাম, তাই দেখার সময় সুযোগ করে উঠতে পারিনি। বাবার আপনাকে অনেক পছন্দ হয়েছে, তাই আমি না দেখেই আসার অনুমতি দিয়েছি। আমি অবশ্য আপনার বায়োডেটার ছবি দেখতে দেখতে প্রায় মুখস্থ করে ফেলেছি। দেখি কোন ছবি পাঠিয়েছে আপনাকে। হ্যাঁ। ইফতি মোবাইল থেকে ছবিগুলো বের করে দেখালো। সবগুলো আমার 3-4 বছর আগের ছবি। দেশি বাবা মায়েরা পাত্রপক্ষকে পাঠানোর জন্য মেয়ের সবচেয়ে সুন্দর ছবিগুলো খুঁজে বের করে। 24 বছর বয়সী মেয়ের বিয়ে দিতে চাচ্ছে 20 বছর বয়সী ছবি দেখিয়ে। দেখেছেন কাণ্ড? ইফতি এতক্ষণ মুগ্ধ হয়ে লগ্নর হাসি দেখছিল। এবার ঘোর লাগা গলায় বলল, বাস্তবে আপনি ছবির চেয়ে বেশি সুন্দর। কখনো না। ডার্ক সার্কেলগুলো চোখে পড়ছে না আপনার? তখন তো কিছুই ছিল না। আর এই যে কপালের ওপর ব্রণটা, এটা তো বিভৎস। এমন করে বললে তো ডার্ক সার্কেল আর ব্রণগুলোকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, অথচ এরা খুব ন্যাচারাল। বিয়ের পর সুখী হলেই এসব চলে যাবে। তা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বিয়ের পরে আমি সুখী হব? আমার সর্বস্ব দিয়ে সুখী করার চেষ্টা করব। মন বলছে আমাদের বিয়েটা হবে, কারণ এখানে আসার পর থেকেই আল্লাহর কাছে দোয়া করছি এটাই যেন আমার শেষ মেয়ে দেখা হয়। আমার তো এই প্রথম। আমি না হয় আর কিছু ছেলে দেখি। নিশ্চয়ই, বাজারটা যাচাই করে নেওয়া ভালো। হাসছেন যে? মা বলে আমি হাসি সুন্দর, তাই ওই হাসি দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছি। তা আমাকে এত পছন্দ হওয়ার কারণটা কি? ইফতি কোনো ভনিতা না করে স্পষ্ট গলায় বলল, অ্যারেঞ্জড ম্যারেজে মানুষ যে কারণে পছন্দ করে, একটা সুন্দর পরিবার, একটা সুন্দর মুখ। আপনার ছবি দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। এরপর আপনার বাবার সাথে দেখা করে খুব ভালো লাগে। তিনি তো অসম্ভব ভালো একজন মানুষ, তার মেয়ে নিশ্চয়ই তার মতোই হবে। আর আজ আপনাকে সামনাসামনি দেখে কথা বলে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয়েছে আপনি স্ত্রী ছাড়াও আমার খুব ভালো বন্ধুও হতে পারবেন, যার সাথে সব ধরনের বিষয়ে কথা বলে মজা পাওয়া যাবে। লগ্নই এবার মুগ্ধ হয়ে যাচ্ছে। সে প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, আপনি দেশে আছেন কতদিন? 1.5 মাস। ও মা, তাহলে তো খুব কম সময়। এত কম সময়ে একটা বিয়ের আয়োজন কিভাবে সম্ভব? আসলে আমি একসাথে খুব বেশি ছুটি পাই না। 2 মাসের ছুটিতে এসেছি। বাবা মায়ের কিছু প্রস্তুতি নেওয়াই ছিল। আমাদের দিক থেকে তো সমস্যা হবে না, আর আপনার বাবা বললেন তারও কোনো অসুবিধে নেই। সেসব নয়, দুজনের চেনা জানার জন্য তো কিছু সময় প্রয়োজন। নিশ্চয়ই, তবে সেটা বোধহয় অল্প দিনেই সম্ভব, আবার অনেক দিনেও সম্ভব নয়। আপনি ভেবে দেখুন কি করবেন।
মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চিত। যে লগ্ন বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না, সে এখন অপেক্ষার প্রহর গুনছে। সম্পূর্ণ নিজের ইচ্ছে বিয়েতে সম্মতি দিয়েছে। প্রথম দেখার পর থেকে প্রতিদিন ইফতির সাথে ফোনে কথা হচ্ছে, ঘন ঘন দেখাও হচ্ছে। নতুন জীবন শুরুর আগে যতটা সম্ভব দুজন দুজনকে জেনে নেওয়া। ইফতিকে যত দেখছে মুগ্ধ হচ্ছে লগ্ন। মনে হয় যেন আল্লাহ তাকে ওরই জন্য ওর মনের মতো করে সৃষ্টি করেছেন। আগামীকাল সকালে লগ্ন বন্ধুদের দাওয়াত দিতে রাজশাহী যাবে, তবে এর কোনো দরকার ছিল না। বন্ধু বান্ধবদের ফোনে দাওয়াত দিলেই যথেষ্ট। কিন্তু এই 4.5 ঘন্টার রাস্তায় ইফতিকে সঙ্গী করতে ইচ্ছে করছে। তাদের যতবার দেখা হয়েছে বড় জোর ঘন্টাখানেকের জন্য দেখা হয়েছে। এই একটা সুযোগ দীর্ঘ সময় একসাথে কাটানোর। তার যদি লজ্জা শরম একটু কম থাকতো তাহলে অবশ্যই বাবা মাকে বিয়ের দিন এগিয়ে আনার জন্য অনুরোধ করত। একটা মানুষ নতুন বউকে রেখে বিয়ের 15 দিন পরেই 13,000 কিলোমিটার দূরে চলে যাবে, এই কেমন নিষ্ঠুরতা। ফোনের ওপাশে রিং হচ্ছে। হ্যালো, আগামীকাল সকালে ফ্রি আছো? তুমি বললে ফ্রি থাকবো। না, ব্যস্ততা থাকলে দরকার নেই। বিয়ের আয়োজন করছো, ব্যস্ততা থাকতেই পারে। আগে বলবে তো বিষয়টা কি, দেখা করতে চাও? লগ্ন লজ্জা লাগছিল এভাবে বলতে। তবু সময় চলে গেলে আর ফিরে আসবে না। লজ্জা শরম বিসর্জন দিয়ে সে স্পষ্ট গলায় বলার চেষ্টা করলো, আসলে আমি কাল রাজশাহী যাব। তোমার সময় থাকলে আমার সাথে যেতে পারো, একাই যাচ্ছি। আরে বাপরে, এমন লোভনীয় প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায় নাকি? লোভনীয় মনে হলো কেন? দেখো, প্রেম এক জিনিস আর বিয়ে আরেক জিনিস। বিশেষ করে এরকম অ্যারেঞ্জড ম্যারেজ। প্রেমে এখনই পাওয়া সম্ভব, বিয়েতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর অপেক্ষা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। এমন অপেক্ষার খরাময় দিনে তোমার সাথে এত দূরের যাত্রার প্রস্তাব অবশ্যই লোভনীয়, তাই না? লগ্ন লজ্জা পেয়ে মুখ টিপে হাসল, তবে ধরা দিল না। স্বাভাবিক গলায় বলল, তাহলে কাল ভোরে চলে এসো। ভোরে রওনা না হলে সব কাজ শেষ করে কালই ফিরতে পারবো না। 6টায় রওনা দিলে হবে? হবে। 1 ঘন্টায় ঠাকুরগাঁও থেকে অনায়াসে চলে আসতে পারবে। আমি আগে থেকে তৈরি থাকবো, তুমি এলেই রওনা হব। রাজশাহীর সব বন্ধুদের বিয়ের দাওয়াত দেওয়া শেষ করে লগ্ন ও ইফতি দুপুরের খাবার খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলো। খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার পর রেস্টুরেন্টের সামনেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। ইফতির কথায় লগ্ন হো হো করে হাসছিল। ঠিক সেই সময় হিমেলের সাথে মুখোমুখি দেখা হয়ে গেল। হিমেল অবাক চোখে তাকালো ইফতির দিকে। বাহ, ভালোই আছো দেখছি। তুমি ভালো থাকতে পারলে আমি কেন পারবো না? তোমার বান্ধবীদের কাছে শুনেছিলাম আমাকে হারিয়ে অনেক শোকে আছো, তাই এই তোমার শোকের নমুনা। ইফতি জানে না এই লোক কে, কি চায়, তবে আন্দাজ করতে পারছে। এর কথাবার্তার ধরন ভালো লাগেনি। লগ্নর বিরক্তিও তার চোখ এড়ায়নি। তাই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজে নেওয়ার জন্য ইফতি বলল, এক্সকিউজ মি, কি সমস্যা আপনার? আমি তো আপনার সাথে কথা বলছি না। কিন্তু আমি আপনার সাথে কথা বলছি, কারণ আপনি আমার হবু স্ত্রীর সাথে উঁচু গলায় কথা বলছেন। আপনার এই হবু স্ত্রী আমার গার্লফ্রেন্ড ছিল, আমি তাকে যা খুশি বলতে পারি। যখন ছিল তখন বলেছেন, এখন নেই। এখন তার সাথে উঁচু গলায় কথা তো দূরে থাক, নিচু গলায় কথা বলতেও আমার অনুমতি নিতে হবে। ইফতির কথায় লগ্ন মনে সাহস পেল। কড়া গলায় বলল, কি ভেবেছিলে কি তুমি? তুমি অন্য মেয়েকে বিয়ে করে ফেলার পর আমি তোমাকে পরকীয়ার প্রস্তাব দেব নাকি? হিমেল আর একটি কথাও না বাড়িয়ে সেখান থেকে চলে গেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড ধরে হাঁটতে হাঁটতে লগ্ন জিজ্ঞেস করল, তোমার জানতে ইচ্ছে করছে না এই অসভ্যটাকে আমি কিভাবে ভালোবেসেছিলাম? না তো। কেন? ভালোবাসা তো এমনই, কোনো যুক্তি থাকে না। লগ্ন আর কিচ্ছু বলল না। সত্যি তো, ভালোবাসা ব্যাপারটাই খুব অযৌক্তিক। ইফতি একটু থেমে বলল, আমারও ছিল এমন অযৌক্তিক ভালোবাসা, তাই খুব ভালোভাবে বুঝি। ইফতিও তারই মতো ধোঁকা খাওয়া দলের লোক জেনে কেমন মায়া হচ্ছে লগ্নর। আহারে, কিন্তু ইফতি হিমেল সম্পর্কে একটা বিষয় জিজ্ঞেস না করলেও ইফতির পুরনো প্রেমিকা সম্পর্কে তার 100টা বিষয় জানতে ইচ্ছে করছে। নারী মন কি অদ্ভুত না? বিয়ের 3-4 দিন আগে থেকেই লগ্নদের বাড়ি লোক সমাগমে ভরে উঠল। দূরের আত্মীয় স্বজনেরা সব আসতে শুরু করেছে। এ যেন শুধু বিয়ে নয়, বিরাট এক উৎসব। লাবণ্য এক অনলাইন পেজ থেকে অর্গ্যানিক মেহেন্দি এনেছে। এই মেহেন্দির রং নাকি অসম্ভব গাঢ় এবং 1 মাস স্থায়ী হবে। এ কারণে রং হতেও 2 দিন সময় লাগবে, তাই বিয়ের 2 দিন আগেই মেহেন্দি উৎসবের আয়োজন করা হলো। রাজশাহী থেকে 2 জন মেহেন্দি আর্টিস্ট এসেছে বাড়ির সব মেয়েদের হাতে মেহেন্দি লাগাতে। লগ্নর মেহেন্দি দেওয়া প্রায় শেষ, তখনই ফোন এলো ইফতির। ইফতির নম্বর দেখেই সবাই খ্যাপাতে লাগলো। লগ্ন একটু লজ্জা পেল, তবে সারাদিন সে যার ফোনের অপেক্ষায় থাকে তার ফোন না ধরে থাকবে কি করে? সেসবে তোয়াক্কা করল না লগ্ন। ফোন ধরল। হ্যালো। হ্যালো লগ্ন, বলো। এই একটু নিচে নামতে পারবে? চমকে উঠল লগ্ন। তুমি কি দিনাজপুরে এসেছো? বাসার সামনে? এলাম একটু। তাহলে উপরে আসছো না কেন? না না, উপরে আসবো না, তুমি নিচে এসো। তোমাদের বাসার পাশের নার্সারিটাতে আছি। আর কি? প্লিজ কাউকে বলো না যে আমি এসেছি, প্লিজ। ইফতি লজ্জা পাচ্ছে তাই হাসি পেল লগ্নর। তবুও ভালো লাগলো এই ভেবে যে লজ্জা পেলেও দেখা করতে তো এসেছে। বিয়ের কোণের পক্ষে সবার চোখে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হওয়া সম্ভব না, তাই লাবণ্য সাহায্য নিল। লাবণ্য একটু হাসি তামাশা করলেও সুযোগ করে দিল। লগ্নদের বাসার সাথেই বিরাট এক নার্সারি, নানান গাছের সমাহার। লগ্নর বাবা সেখান থেকে গাছ সংগ্রহ করেই গড়েছে তার শখের বাগান। সেখানেই ঘুরঘুর করছিল ইফতি। লগ্ন চোখে চোখ পড়তেই হাসি বিনিময় হলো। লগ্ন কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ দিনাজপুর আগমন? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না ইফতি। সে মগ্ন হয়ে আছে লগ্নর সৌন্দর্যে। বহুরঙা একটা লেহেঙ্গা পরেছে, চুল খোলা, হাত ভর্তি মেহেন্দি। এমন সাজে লগ্নকে এই প্রথম দেখছে ইফতি। চোখ ফেরানো দুষ্কর হয়ে যাচ্ছে। ইফতি উত্তর না দেওয়ায় লগ্ন আবার প্রশ্ন করলো, কি হলো, চুপ করে আছো যে? এলে যে এক পরীকে দেখতে পাবো, এ কথা আগে জানলে আরো আগে আসতাম। ছবি দিলে না কেন আমাকে? বুঝি বুঝি, সবই নতুন বউ পটানোর ধান্দা। এখন আর পটানোর কি আছে, বিয়ে তো কনফার্মড। পটিয়েছি তো প্রথম দিন, যাতে বিয়েটা পাকাপাকি হয়ে যায়। ও আচ্ছা, তার মানে সেদিনে সব কথা ছিল পটানোর জন্য। মিথ্যে কথার জাল। লগ্নর গলায় নিপাট অভিমান। সব পটানিমূলক বাক্য মিথ্যে হয় জরুরি নয়। আর পটিয়েছি তো তোমাকে পাওয়ার জন্যে, এটা ভাবলে না? হয়েছে হয়েছে, এবার বলো, হঠাৎ এত রাতে দিনাজপুর কি ভেবে এলে? রাত কোথায়, কেবল তো সন্ধ্যা। ঠাকুরগাঁও থেকে আসা এমন কোনো কঠিন কাজ নয়। তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। ধুর, অভ্যেস খারাপ করছো, নিজের এবং আমারও। কদিন পর তো চলে যাবে, তখন থাকবো কেমন করে? মাত্র তো কয়েকটা মাস, দেখতে দেখতে কেটে যাবে। যাবে না। এই কদিনে তুমি এত আপন হলে কেন বলো তো? অ্যারেঞ্জড ম্যারেজ,
দূরের মানুষ দূরের হয়েই থাকতে। এখন কেমন লাভ ম্যারেজ মনে হচ্ছে। লাভ হলে ক্ষতি বা কি? লাভে কোনো লাভ নেই, সবটাই ক্ষতি। হো হো করে হেসে উঠল ইফতি। তারপরেই চোখ পড়ল লগ্নর মেহেন্দি পরা হাতের দিকে। কি ব্যাপার, আমার জন্য মেহেন্দি পড়লে আর আমাকেই দেখাচ্ছ না যে? লগ্ন মুচকি হেসে হাত দুটো মেলে ধরল। হাত ভর্তি নকশার ঠিক মাঝখানে বড় বড় অক্ষরে লেখা ইফতেখার। ইফতি দাঁতে জিভ কেটে বলল, ই বাবা, তুমি তো শেষ, প্রেমে একদম মজে গেছো। ইস, একদম না, এটা নিয়ম, বরের নাম লিখতে হয় তাই লিখেছি, কোনো প্রেম ফ্রেম নেই এখানে। এবার ইফতি তার হাত মেলে ধরল। কোনো নকশা নেই, শুধু হাতের মাঝখানে মেহেন্দি দিয়ে লেখা লগ্নজিতা। এখন বোঝা যাচ্ছে আসলে কে মজেছে প্রেমে। আমি অস্বীকার করব না, আমার স্বীকার করার সৎ সাহস আছে। আর প্রেমে মজেছি বলেই তো এত কিছু। এক পলক দেখার জন্যে ঠাকুরগাঁও থেকে ছুটে আসা, বোঝো না? যথাসময়ে মহা সমারোহে বিবাহ সম্পন্ন হলো লগ্ন ইফতির। লগ্ন খানিক দুশ্চিন্তায় ছিল, বিদায়ের সময় যদি কাঁদতে না পারে তাহলে ব্যাপারটা কেমন দেখাবে। দুশ্চিন্তারও যথেষ্ট কারণ আছে, কান্নার কোনো সম্ভাবনা তো দেখা যাচ্ছেই না, উল্টো আনন্দ হচ্ছে, কথায় কথায় কেবল হাসছে। ভিড়ের ভেতর থেকে মুরব্বী ধরনের এক ভদ্রমহিলা তো বলেই ফেললেন, ওমা, বিয়ের কোণে না তো হাসি কিসের, বলছি কিনা অ্যারেঞ্জ ম্যারেজ, তলে তলে দেখো গিয়ে প্রেমের বিয়ে। কিন্তু বাস্তবে ঘটনা ঘটল অন্যরকম। বিদায়ের সময় কোত্থেকে এত মন খারাপ ভর করলো লগ্নর উপর কে জানে। বাবা মায়ের দিকে তাকাতেই হাউ মাউ করে কেঁদে উঠল। বিদায় পর্ব শেষে যখন গাড়ি ছাড়লো, লগ্ন তখনও কাঁদছে। ইফতি এক পর্যায়ে বলেই ফেলল, এই, তুমি চাইলে আমরা কালও যেতে পারি। লগ্ন ভ্রু কুচকে তাকালো। না মানে, যেভাবে কাঁদছো খারাপ লাগছে, তাই ভাবলাম একটা অপশন দিই। এই কথায় লগ্ন হেসে দিল। এরপর ধীরে ধীরে খারাপ লাগা কিছুটা কমে গেল। মজার ব্যাপার হচ্ছে, ঠাকুরগাঁও যেতে যেতেই মন খারাপ অনুভূতিটা ভালো লাগায় রূপান্তরিত হলো। একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, একটু ভয়, একটু উৎকণ্ঠা, আর অনেকখানি ভালো লাগা, সব মিলিয়ে বারবার শিহরিত হচ্ছে সে। ঠাকুরগাঁও পৌঁছতে রাত হয়ে গেল। সেই রাতেও ইফতিদের বাড়িতে নতুন বউ দেখার ঢল নামলো। ভারী কাপড় চোপড় পরে থাকতে লগ্নের একটু কষ্ট হচ্ছিল, তবুও কাপড় বদলালো না সে। নতুন বউয়ের তো নতুন বউয়ের মতোই থাকা উচিত। রাত বাড়লে ভিড় কিছুটা কমে এলো। ঘর একেবারে খালি হয়ে গেলে ইফতি এসে বলল, আমার বউ আমি ভাগে পাচ্ছি না, কি আজব সোসাইটি। মুখ টিপে হাসলো লগ্ন। ঠিক তখনই আবার ইফতির বাবার গলা পাওয়া গেল। এতে এতে তিনি ইফতিকে ডাকছেন। ইফতি বিরক্ত মুখে ঘর থেকে বের হবে, তখন লগ্ন বলল, শোনো। দাঁড়ালো ইফতি। পেছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই লগ্ন বলল, তোমার কি নতুন বউয়ের সাজ পোশাক নিয়ে কোনো ফ্যান্টাসি আছে? মানে? না মানে, থাকলে অপেক্ষা করব, না থাকলে গোসল করে বাসার জামা পরব। এবার লগ্নর কথার অর্থ বুঝতে পারল ইফতি। অবাক হয়ে কাছে এসে বসল। তুমি ভাই দুষ্টু আছো, দেখলে কিন্তু বোঝা যায় না।
লগ্ন চোখ নামিয়ে হাসল। যাও তো, বাবা ডাকছেন, যাও। আচ্ছা, আমার ওরকম কোনো ফ্যান্টাসি নেই। তোমার স্বাচ্ছন্দ্যই সবচেয়ে বড় কথা। নিশ্চিন্তে গোসলে যেতে পারো। ইফতি দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ঘরে একটা টি কর্নার আছে তার। সেখানকার ইলেকট্রিক কেটলিটা দেখিয়ে বলল, কেটলিতে পানি গরম করে নিও। এই শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করলে নির্ঘাত ঠান্ডা লাগবে। লগ্ন অনেকটা সময় নিয়ে কুসুম গরম পানিতে আরাম করে গোসল করল। সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে গেল। গোসল করে বেরিয়ে দেখে ইফতি এর মধ্যেই জামা কাপড় পাল্টে ফেলেছে। ঘরে পরা সাধারণ ট্রাউজার আর টি শার্টে তাকে আরও বেশি সুন্দর আর নিজের মানুষ বলে মনে হচ্ছে। সোফায় আছোয়া দেখে লগ্ন জিজ্ঞেস করল, কি হলো, ক্লান্ত লাগছে? তেমন না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। উঠে বসল ইফতি। লগ্ন চুল শুকোতে শুকোতে বলল, আমার কেবল আফসোস হচ্ছে। কেন? এই যে কদিন পরই তুমি চলে যাচ্ছ। এসব ভাবলে তো খারাপ লাগবেই। তাই এসব ভেবে বর্তমানটা নষ্ট করো না। যে কদিন আছি একদম মন খারাপ করা যাবে না। লগ্ন একটা দীর্ঘশ্বাস ফেলল। চুল শুকোনো হয়ে গেলে চুলগুলো আঁচড়ে নিচ্ছিল। তখনই ঘরের দরজায় টোকা দিলেন শাশুড়ি। ইফতি দরজা খুলতেই তিনি বললেন, লগ্নর হলো? ইফতি কিছু বলার আগেই লগ্ন বলল, জি মা, হয়ে গেছে। খেতে এসো মা, রাত 12টা বেজে গেছে। এত মানুষজন এলো, এদের বিদে করে সব রেডি করতে করতে দেরি হয়ে গেল। কোনো অসুবিধে নেই মা। খাওয়া দাওয়া শেষ করে টুকটাক গল্প গুজব করতে করতেই রাত 1টা বেজে গেল। তারপর সবাই যার যার ঘরে গেলে লগ্ন ইফতি তাদের ঘরে এলো। লগ্ন এ বাড়িতে এসেই বিছানাটা ফুল দিয়ে সাজানো দেখেছে, কিন্তু তখন স্বাভাবিক লাগলেও এখন লজ্জা লাগছে। কি করবে বুঝতে পারছিল না সে। ইফতি সব সহজ করে দিল। বিছানাটার করেছে কি দেখো। তারপর সে একটা শলার ঝাড়ু বের করে বিছানার ওপর থেকে ফুলের পাপড়িগুলো ঝেড়ে ফেলল। বিছানা ঝেড়ে কাছে এসে লগ্নর হাত ধরে বলল, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। একটা বিয়েতে মেয়েদের কত ধকল যায় এটুকু বুঝি। সেই হিসেবে ছেলেদের তো কোনো কষ্টই নেই। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। বাসর রাত নিয়েও আমার তেমন কোনো ফ্যান্টাসি নেই। ভালোবাসতে জানলে সব রাতই বাসর রাত। বউটা তো আমারই, অত তাড়া নেই। এই কথা শুনে এই মুহূর্তে লগ্নর খুব ইচ্ছে করছে ইফতিকে জড়িয়ে ধরতে। স্ত্রীরা আগে জড়িয়ে ধরলে কি স্বামীরা কিছু মনে করে? এসব মনে করাকরির যুগ কি আছে আর? নাকি এসব বিষয় এখনো পুরুষেরাই এগিয়ে থাকতে পছন্দ করে? লগ্নকে চুপ করে থাকতে দেখে ইফতি জিজ্ঞেস করল, কি ভাবছো এত বলো তো? কিছু না। তারপর বিছানায় গেল। তার সত্যি খুব ঘুম পাচ্ছে। ইফতিও শুয়ে পড়ল। এক সময় লগ্ন পাশ থেকে বলল, জানো ইফতি, তোমাকে না আমার খুব আপন আপন লাগে। ঘুমে গলা জড়িয়ে যাচ্ছে লগ্নর। ইফতির মায়া হলো। সে জিজ্ঞেস করল, কতটা আপন লাগে? লগ্ন ইফতির বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে বলল, এই এতটা। ইফতিও লগ্নকে জড়িয়ে ধরল। ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়ল মেয়েটা। ইফতি তাকে বালিশে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। তবে সহজে ঘুম এলো না তার। লগ্ন যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে বেলা 12টা। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে, লোকে কি ভাববে? লজ্জায় মাথা কাটা যাবে আজ তার। তড়িঘড়ি করে উঠে বেরিয়ে দেখে বাড়িতে কেউ নেই। সব ঘর ফাঁকা। বিয়ে বাড়ি ভর্তি এত মানুষজন ছিল, অথচ এখন পুরো বাড়ি ফাঁকা। অদ্ভুত লাগলো তার। তার সঙ্গে দাদি আর দুজন চাচাতো ভাই এসেছে। তাদের যে ঘরে ঘুমোতে দেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখে তারা সবাই এখনো ঘুমোচ্ছে। এবার ঘরে গিয়ে ফোন খুঁজে ইফতিকে ফোন করতে গিয়ে দেখে লাবণ্য ও বাবা অনেকবার ফোন করেছে। কি আশ্চর্য,
কি ঘুম ঘুমিয়েছে যে এতগুলো কল সে টেরই পেল না। ভাবলো বাবাকে না হয় একটু পর কল ব্যাক করবে, তার আগে ইফতিকে কল করা দরকার। কল করে দেখে ইফতির ফোন বন্ধ। হলোটা কি? মাথা কাজ করছে না। তখনই চোখে পড়ল তার ফোনের নিচে একটা কাগজ চাপা দেওয়া ছিল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, সরি ইফতিখার। Number you are trying to call is currently not reachable. Please try again later. সকালবেলা নাশতা শেষে চা খেতে খেতে আতিকুর রহমান স্ত্রীর সাথে লগ্নর বৌভাতে যাওয়ার প্রসঙ্গে কথা বলছিলেন। আগামীকালই বৌভাত, হাতে সময় বেশি নেই। এমন সময়ে লাবণ্য এলো ছুটতে ছুটতে। আতিকুর রহমান তাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে জিজ্ঞেস করলেন, কি হলো তোর? বাবা, লগ্ন ফোন ধরছে না। তাতে হয়েছে কি? বিলকিস বেগম বললেন, কাল যা ধকল গেল, হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। উঠলে কল ব্যাক করবে। না মা, অনেকবার কল করেছি, ধরছে না। তারপর একটু চিন্তা হচ্ছিল বলে ইফতিকে ফোন করি, ওর ফোন বন্ধ। এরপর দাদিকে ফোন দিই, সেও ধরে না। এবার সকলেই চিন্তায় পড়ে গেল। আতিকুর রহমান প্রথমে লগ্নকে ফোন করলো, সেও ফোন না ধরায় মা ভাইপো সবাইকেই কল করলো, কেউই ফোন ধরল না। এরপর ফোন করলো ইফতি ও তার পরিবারের লোকদের, তাদের সবার ফোন বন্ধ। তৎক্ষণাৎ আতিকুর রহমান ভাইদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও রওনা হলেন। লাবণ্য ও তার স্বামীও সঙ্গে চলল। ঘটককে ফোন করে ডেকে পথে তাকেও গাড়িতে তুলে নিল। লগ্ন যা ধারণা হচ্ছে তা সে বিশ্বাস করতে চাইছে না। মনে অনেক জোর নিয়ে সে বাবাকে ফোন করলো, আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ফোন হাতেই দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে বাবা এসেছে। মা, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু এ বাড়িতে কিছু একটা ঠিক নেই বাবা। সারা বাড়িতে কাউকে খুঁজে না পেয়ে নিকটস্থ থানায় খবর দিল আতিকুর রহমান। লাবণ্য দাদি ও চাচাতো ভাইদের ডেকে তুলল। তারা এখনো ঘুমে কাতর। পুলিশ এসে সারা বাড়ি তল্লাশি করে উদ্ধার করলো ইফতি ও তার পরিবার লগ্ন সোনার গয়না চুরি করে পালিয়েছে। 30 ভরি গয়না দিয়েছিল লগ্নর বাবা। তারা যা দিয়েছিল সেসবও নিয়ে গেছে। এমনকি গত রাতে পরিশোধ করা দেনমোহরের 5 লাখ টাকাও নিয়ে গেছে। এই বাড়িও তাদের নয়, তারা ভাড়া নিয়েছিল। বাড়ির মালিক বিদেশে থাকে, তাকে পাওয়া গেল না। তবে কেয়ারটেকার ও ঘটককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল। বিয়েতে তোলা তাদের ছবি, কাবিনের সময় দেওয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সবকিছু পরবর্তী তদন্তের জন্য পুলিশ নিয়ে গেল। পুলিশ চলে যাওয়ার পর সবাই লগ্নকে সান্ত্বনা দিচ্ছিল, শুধু আতিকুর রহমান বাদে। মাগো, আমাকে তুই মাফ করে দে। তুই বিয়ে করতে না চাওয়া সত্ত্বেও তোকে জোর করেছি আমি, আমাকে মাফ করে দে। লগ্ন কিচ্ছু বলতে পারল না। পুলিশের কথা শোনার পর থেকে আর কারো কোনো কথাই তার কর্ণপাত হচ্ছে না। রাতের খাবারের সাথে মিশিয়ে সবাইকে ঘুমের ওষুধ খাইয়েছিল ওরা। সেই ঘুমের ঘোর কাটতে না কাটতেই এত বড় ধাক্কা। মাথা ঝিমঝিম করছে, সমস্ত শরীর কাঁপছে। অন্য কিছুই ভাবছে না সে, শুধু একটা কথাই ভাবছে, মানুষটাকে ভালোবেসে ফেলেছিল সে। যদি ধোঁকা দেওয়াই ইফতির উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ভালোবাসার জাল ফেলার কি দরকার ছিল? বিয়ে তো ঠিক হয়ে গিয়েছিল, যেটা ভালোবাসা ছাড়াও হতে পারত, তাহলে কেন?
বাড়ি ফিরে লগ্ন যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলো, যেন কিছুই হয়নি। অন্য সবাই অপরাধ বোধে গুমড়ে গুমড়ে মরছে। এত খোঁজ খবর করার পরেও কিভাবে এত বড় ভুল হয়ে গেল বুঝতে পারছেন না আতিকুর রহমান। পুরো বাড়ি থমথমে। সারাদিন স্বাভাবিক থাকলেও সারা রাত বালিশে মুখ গুঁজে কাঁদল লগ্ন। এত বছরের প্রেমের পর হিমেলের প্রতারণায় যে কষ্ট পেয়েছিল তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে সামান্য কিছুদিনের পরিচয়ের ইফতির প্রতারণায়। কিন্তু কেন? ইফতির সঙ্গে বিয়ে হয়েছে বলে তাই হবে? মনে হচ্ছে এক জীবন সংসার করা স্বামীকে সে হারিয়ে ফেলেছে। অদ্ভুত অসহায় এক অনুভূতি হচ্ছে। আর কেন বারবার সেই প্রতারিত হয়? সে কি কারো সত্যিকারের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? না হলে নয়, ভালোবাসা তো সে চায়নি। না চাইতেও কেন ওরা এসে ভালোবাসার জালে জড়ায়, তারপর ছুঁড়ে ফেলে লগ্নকে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই লগ্নর। সকালবেলা ঘুম ভাঙার পরেও উঠল না, চুপচাপ শুয়ে রইল। লগ্নর ঘুম ভেঙেছে টের পেয়ে লাবণ্য এলো ঘরে। তোর সাথে আমার জরুরি কথা আছে। বল। অসভ্যটা কি সেদিন রাতে প্রোটেকশন নিয়েছিল? এবার উঠে বসলো লগ্ন, তার কপালে বিরক্তির রেখা। আমাকে বল, না নিলে তো একটা ব্যবস্থা করতে হবে, এখনো সময় আছে। আপা তুই যা এখান থেকে। আরে তুই রাগ করছিস কেন? আমি তো তোর ভালোর জন্য বলছি। একটা বাচ্চা কাচ্চা এসে গেলে আরেক বিপদ হবে। লগ্ন আঙুল দিয়ে দরজা দেখিয়ে চিৎকার করে বলল, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। লাবণ্য মুখ কালো করে বেরিয়ে গেল। চিৎকার শুনে বিলকিস বেগম ছুটে এলো। কি হয়েছে জিজ্ঞেস করতে লগ্ন বলল, সেটা তোমার বড় মেয়েকে জিজ্ঞেস করো, যাও। লগ্নকে এত রাগ করতে কখনো দেখেননি তিনি। অবশ্য এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর মাথা ঠান্ডা রাখা মুশকিল। তিনি লগ্নকে আর না চটিয়ে চলে গেলেন। বিলকিস বেগম লাবণ্যর মুখে সব শুনে আবার এলেন লগ্নর কাছে। মেয়ের পাশে বসে বললেন, রাগ করিস না মা, তুই ছোট মানুষ, ওর একটু চিন্তা হচ্ছিল তাই ওসব বলেছে। ছোট মানুষ হলে বিয়ে দিয়েছো কেন বলো? কেন বিয়ে দিয়েছো বলো? এই প্রশ্নের জবাবে বিলকিস বেগম কিচ্ছু বলতে পারলেন না, চুপচাপ চলে গেলেন। লগ্ন দরজা বন্ধ করে বসে রইল সারাদিন। এতক্ষণ তার খেয়াল ছিল না। লাবণ্য জিজ্ঞেস করাতেই খেয়াল হলো, সেদিন রাতে ইফতির সুযোগ পেয়েও তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে আগায়নি। তার মানে ওরা শুধুই চোর, অন্য কোনো কিছুর প্রতি ওদের লোভ নেই। সবই বুঝতে পারছে, শুধু এইটুকু বুঝতে পারছে না ইফতি ভালোবাসার অভিনয়টা কেন করলো। পুলিশ জানিয়েছে ইফতি ও তার পরিবারের সবার পরিচয়পত্র নকল। ছবির মাধ্যমে ইফতির আসল পরিচয়পত্র জোগাড় করা গেছে। তার আসল নাম নাদভি আহমেদ, স্থায়ী ঠিকানা নোয়াখালী। সেখানে খোঁজ নিয়ে জানা যায় তার পরিবারের কেউ বেঁচে নেই। নাদভি কোথায় আছে কেউ জানে না, তাকে ট্রেস করা সম্ভব হয়নি। সম্ভবত দেশ ছেড়েছে সে। পুলিশের যে তথ্যে লগ্ন সহ পুরো পরিবার অবাক হয়েছে তা হলো, প্রতারক চক্র যে বাড়ি ভাড়া করে নিজের বাড়ি বলে জানিয়েছিল, সেই বাড়ির ছেলের নাম ইফতেখার মাহমুদ। তার পুরো প্রোফাইল ব্যবহার করেই জাল পাতা হয়েছিল। তারা দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছুই জানতে পারেনি। এই কারণে আতিকুর রহমান বিয়ের আগে খোঁজ খবর করে সব ভালো তথ্যই পেয়েছিলেন। লগ্নর ঘুমের রুটিন এলোমেলো হয়ে গেছে। রাতে একদমই ঘুম হয় না, দিনে কখনো হয় কখনো হয় না। চোখের নিচে কালি তো তার আগেই ছিল, সেটা এখন বেড়েছে। মুখে প্রচুর পরিমাণে ব্রণ উঠতে শুরু করেছে। সারা রাত না ঘুমিয়ে প্রচন্ড ক্লান্ত লাগছিল। ক্লান্তি কাটাতেই চা বানিয়ে নিজের বারান্দায় বসে চা খাচ্ছিল। এমন সময় বিলকিস বেগম এসে বললেন, খালি পেটে চা খাচ্ছিস? নাস্তা তৈরি হয়ে গেছে, কিছু একটা খেয়ে নে। এইমাত্র উঠেছি, ক্ষুধা নেই, কিন্তু চা জরুরি।
নাস্তা একটু পরে করছি মা। বিলকিস বেগম আর কিছু বললেন না, চলে গেলেন স্বামীকে নাস্তা দিতে। ছোটা বুয়া ঘর মুছছিলেন, সে হঠাৎ বলে বসল, ভোগ কেমন করি লাগিবি বুবু, যা হইল তোমার ঘরের সাপ তো, পুরুষ মানুষ আছে এই জীবনটা তছনছ করিবার তনে। আরে কি সুন্দর মেয়ে, কায় বুঝে পাইছিল এমন হবি। মা, মা! লগ্ন চিৎকার করে মাকে ডাকলো। কি হলো? আজ থেকে আমার ঘরে বাইরের কেউ যেন না আসে। আমার ঘর আমি নিজেই পরিষ্কার করতে পারবো। বিলকিস বেগম অবাক হয়ে বুয়ার দিকে তাকালো। বুয়ার ঘর মোছা প্রায় শেষ, সে ঝড়ের বেগে বাকিটা মুছে বের হয়ে গেল। কি করেছে ও? আমার স্বামী আমার গয়নাগাটি নিয়ে পালিয়েছে। এই ঘটনাটা ছাড়া জন্মের পর তো আমার জীবনে আর কিছু ঘটেইনি মা। সেটা নিয়েই হাহুতাশ করছিল। বিলকিস বেগম করুণ মুখে চেয়ে রইলেন। লগ্ন আবার তার চায় মনোযোগ দিল। লগ্নর সাথে যা ঘটেছে তারপর তার জন্য সামলে ওঠা খুবই কঠিন, তবে সে চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু মূল সমস্যাটা শুরু হলো বন্ধ ঘর থেকে বের হওয়া শুরু করতেই। যার সাথেই দেখা হয় সেই তার দুঃখে আহা উহু করে। যতই সে বিষয়টি এড়িয়ে যেতে চায়, ততই তার আশেপাশের মানুষ বিষয়টিকে উন্মোচিত করতে পছন্দ করে। বাড়িতেও যে খুব শান্তিতে আছে তা নয়, যেই আসবে সেই আফসোস করবে। আত্মীয় স্বজন থেকে শুরু করে দুদলা কিংবা কাজের লোক প্রত্যেকে ওই একটি ঘটনা নিয়ে পড়ে রয়েছে, যেন ওই দুর্ঘটনা ছাড়া লগ্নর জীবনে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। দম বন্ধ করা অনুভূতি হতে লাগলো তার। একদিন সহ্য করতে না পেরে বাবার কাছে গেল। তিনি বাজারের লিস্ট তৈরি করছিলেন। লগ্ন বলল, বাবা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আতিকুর রহমান লিস্ট থেকে চোখ তুলে মেয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মা, বল কি বলবি। আমি যত দ্রুত সম্ভব বাইরে পড়তে যেতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। এবার আর আতিকুর রহমান মানা করতে পারলেন না। কিভাবে করবেন? মেয়ের সাথে সবার অমানবিক আচরণ তো নিজ চোখেই দেখছেন, বিলকিসের মুখেও শুনেছেন। মেয়ের সুখের জন্যই তো সব করেছেন, কিন্তু হলো উল্টোটা। লগ্ন পুরো দমে IELTS এর প্রস্তুতি নিতে লাগলো। তাকে ভালো একটা স্কোর করতেই হবে। নিজে নিজেই প্রতিদিনের পড়াশোনার একটা পরিকল্পনা তৈরি করে নিল। একটু আগেই রেজিস্ট্রেশন করে নেবে ভেবে রেজিস্ট্রেশন করতেও চলে গেল। যেদিন রেজিস্ট্রেশন করতে গেল সেদিন ঘটল আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। পে করার সময় পার্স খুলে তার ক্রেডিট কার্ডটা আর খুঁজে পেল না। ব্যাংকে গিয়েও পোহাতে হলো নানান ঝামেলা। তারপর একসময় সে বুঝতে পারল ইফতি অর্থাৎ নাদভি যাওয়ার সময় তার ক্রেডিট কার্ডটিও নিয়ে গেছে। তার ক্রেডিট কার্ডের লিমিট 1 লাখ। সেই টাকাটাও তুলে নিতে ভুল করেনি। মেসেজ চেক করে দেখলো যে রাতে ওরা পালিয়েছিল সেই রাতে তার কাছে মেসেজও এসেছিল, কিন্তু ঘুমের ওষুধের এফেক্টে মরার মতো ঘুমোচ্ছিল সে। পরদিন সকালে এত বড় ধাক্কা সামলাতে গিয়ে মেসেজ খেয়াল করা হয়নি। কিন্তু পিনটা কিভাবে জানলো? তারপর মনে পড়ল বিয়ের শপিং এর সময় অসংখ্যবার লগ্ন নাদভির সামনেই পিন ব্যবহার করেছে। হয়তো কখনো আর চোখে দেখে নিয়েছে। নিজের মনেই হাসল লগ্ন। লগ্নর মাস্টার্সের এডমিশন হলো ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে। এই ইউনিভার্সিটি আমেরিকার ওয়াশিংটন স্টেটের সিয়াটল শহরে অবস্থিত। দেশ ছেড়ে যাবার সময় যখন প্লেনে চেপে বসে সবাই, তখন হয়তো তাদের মন খারাপ হয়, কিন্তু লগ্নর মনে হলো এতদিনে সে শ্বাস নিতে পারছে। তার প্রিয় শহর আর সেই শহরের মানুষগুলো তাকে তো শ্বাসই নিতে দিচ্ছিল না। কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি নয়। লগ্ন সরাসরি সিয়াটলে নেমে আগে থেকে বুক করে রাখা এক কামরার একটি এয়ারবিএনবিতে উঠল। আত্মীয় বন্ধুদের আহাউহু শোনার মতো কোনো ইচ্ছে তার নেই। প্রথম 2 দিন ঘুমিয়েই কেটে গেল। এরপর বের হলো বাসা খুঁজতে। সপ্তাহখানিকের মধ্যেই একটা 1 কামরার স্টুডিও অ্যাপার্টমেন্ট পেয়ে গেল।
অ্যাপার্টমেন্টটা একটু পুরনো, এই ভাড়াতেই সে ঝকঝকে তকতকে বাসায় উঠতে পারতো, তবে সেক্ষেত্রে নিজস্ব কামরা হয়তো থাকতো, কিন্তু ফ্ল্যাট শেয়ার করতে হতো। সেটা চায় না সে। আজকাল মানুষজন ভালো লাগে না তার, একা থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। নতুন বাসায় উঠে ফার্নিচার বলতে একটা ম্যাট্রেস আর বালিশ ছাড়া কিছুই কিনলো না লগ্ন। রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র দেশ থেকেই নিয়ে এসেছিল। প্রয়োজনের সব জিনিসই তার কাছে আছে। আরাম, আয়েশ, বিলাসিতা আর শখের জিনিস নিজের উপার্জনে কিনবে। এমনিতেই বাবার ওপর অনেক চাপ পড়ে গেছে। এখন একটা পার্ট টাইম চাকরি খুঁজছে সে। সিয়াটলের মতো ব্যস্ত শহরে কাজের অভাব হবে না বলেই তার বিশ্বাস। লগ্নর ক্লাস শুরু হতে আরো সপ্তাহখানেক বাকি। বাসা খোঁজা ও গোছানো হয়ে গেছে। এখন ক্লাস শুরু হওয়ার আগ অবধি অফুরন্ত সময় তার। তাই গুগল ম্যাপে দেখতে লাগলো আশেপাশে কি আছে। তখন দেখে লেক ওয়াশিংটন তার বাসার খুব কাছে, 15 মিনিটের হাঁটা পথ। ব্যাস, বেরিয়ে পড়ল। ম্যাপ ধরে যখন লেকের পাড়ে পৌঁছলো তখন নিজেই অবাক হয়ে গেল। নীল জলরাশির ওপারে ছোট বড় কত পাহাড়, আর সে যে তীরে দাঁড়িয়ে রয়েছে সেখানে অযত্নে ফুটে রয়েছে অজস্র ডেজি ফুল। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হঠাৎ করে লগ্নর মনে হলো জীবনে হিমেল, ইফতি কিংবা নাদভি সব মিথ্যে, এই মুহূর্তটাই কেবল সত্যি। ফেরার পথে একটা কফি শপে বারিস্টা লাগবে এমন একটা বিজ্ঞাপন দেখে দাঁড়িয়ে পড়ল। খোঁজ নিয়ে জানতে পারলো এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে, কিন্তু বারিস্টা কোর্সের সার্টিফিকেট থাকা লাগবে। যেহেতু এ ধরনের কিছু তার নেই, তাই সে বেরিয়ে গেল। সে বের হওয়ার প্রায় সাথে সাথেই আরেকটা মেয়ে বের হলো কফি শপ থেকে। আর ইউ ইন্ডিয়ান? লগ্ন জানালো সে বাংলাদেশি। মেয়েটি এবার হেসে পরিষ্কার গলায় বলল, আমি কলকাতার। সঙ্গীতা হাত বাড়িয়ে বলল। লগ্ন মেয়েটির সাথে হ্যান্ডশেক করে বলল, আমি লগ্নজিতা। দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছিল। তুমি নতুন এসেছো? হুম। এখানে সরকার থেকে নিউকামারদের জন্য ফ্রিতে বিভিন্ন রকম কোর্সের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে ব্যারিস্টা কোর্স করে নিতে পারো। আমি তো এই কফি শপেই কাজ করি। সার্টিফিকেট ছাড়া নেবে না, আবার ঠিক শুরুতে সবটা নিজেরাই শিখিয়ে নেবে। তাই কোনো রকম একটা কোর্স করা থাকলেই হবে, কিংবা অন্য কিছুতে ইন্টারেস্টেড থাকলে সেসবও করে নিতে পারো। জব পেতে সুবিধে হবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। সঙ্গীতা ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখে দিয়ে পা চালালো। তার বাসের সময় হয়ে এসেছে। লগ্ন বাড়ি ফিরে ওয়েবসাইট চেক করে দেখে নানান পদের কোর্স। কোনটা রেখে কোনটা করবে, যেহেতু ফ্রি তাই সে দুটো কোর্স নিল, একটা বেকিং আর একটা ফ্রেঞ্চ ভাষা। বেকিং এর কোর্সটা স্বল্প মেয়াদি, ফ্রেঞ্চের আবার অনেকগুলো ধাপ। 3 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত অনেকগুলো ধাপ আছে। যার যতটা ইচ্ছে শিখতে পারে। একটা বাড়তি ভাষা শেখার ইচ্ছে তার অনেক দিনের। এবার সুযোগ পেয়ে সেই ইচ্ছেটাকেই জাগ্রত করলো আবার। পড়াশোনা ও কাজের চাপ বুঝে না হয় কোর্সগুলো করা যাবে। ক্লাস শুরু হওয়ার পর লগ্ন বেশ ব্যস্ত হয়ে পড়ল। বেকিং এর কোর্সটা শেষ হওয়ার 3 দিনের মাথাতেই সে একটা বেকারিতে পার্ট টাইম জব পেয়ে যায়। এরপর থেকে তার সময় যে কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে আসে সে নিজেও টের পায় না। শেষ হলো মৌরি মারিয়ামের উপন্যাস লগ্নজিতার প্রথম পর্ব। নমস্কার।